গল্পের নাম আমি শুধু চেয়েছি তোমায় পাচ্ছি। আশফাকে এত কঠিনভাবে ধরায় মেয়েটার মনে হচ্ছে হাড্ডিগুড্ডি এক হয়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথায় মেয়েটা কেঁদে কেঁদে বলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব লাগছে। আর আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদের বাড়িতে আসি নাই। আশফিয়ার কথা শুনে পুরুষালী অবয়বটি খুব বিরক্ত হয়। তারপর রক্তবর্ণ অক্ষি নিক্ষেপ করে মেয়েটার পানে তাকিয়ে বেলকনি রেলিং এর সাথে চেপে ধরে। তারপর আবার হিসিয়ে বলে, খবরদার মেয়ে, তুমি কিন্তু এমপি শিষ্য যাদের বাড়িতে অবস্থান করছো। কোনো উল্টা পাল্টা দেখলে জানে মেরে ফেলবো। কথাটা বলেই শিষ্য মেয়েটাকে ছেড়ে রুম থেকে প্রস্থান করে। শিষ্য যেতেই যেতেই যেন আসবা দম নেয়। হয়তো শীর্ষ আর একটু সময় এভাবে থাকলে মেয়েটার দম আটকে মরে যেত। আশফিয়া বুঝে উঠতে পারে না শীর্ষ এর সাথে এমন আচরণ করলো কেন। আর আশফিয়া তো জানতোই না যে শীর্ষ একজন এমপি। চারদিকে ভোরের মিষ্টি সমীকরণ বইছে। ধীরে ধীরে প্রকৃতি জুড়ে আলোর রশ্মি ছড়িয়ে পড়েছে। মুমিনুল হক ড্রাইভারের সোফায় বসে পত্রিকা পড়ছে। আশফিয়া নিজ হাতে কফি বানিয়ে মুমিনুল হকের সামনে টেবিলে রাখে। তারপর বলে চলে যেতে নিলে তিনি ডেকে বলেন, তুমি কাল থেকে কলেজে যেও। আশফিয়া মুমিনুল হকের বাণী শুনে স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে সে সেদিকে তাকিয়ে থাকে। মনে মনে মেয়েটা ভাবে, আমি তো ওনাদের আপন কেউ না, একজন অজানা অপরিচিত মেয়ে, তবুও সবাই কত ভালোবাসে। কথা শুরু হলো ভাবতে আশফিয়ার চোখের কোণে অশ্রুজল এসে জমা হয়। তাই আশফিয়া সে স্থান ত্যাগ করে। মেয়েটা যেতেই মুমিনুল হক একবার আশফিয়ার পানে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস নেয়। মেয়েটা ও তো একটা পরিবার থাকতো, এখন তো আশফিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন। ত্রিভুবনে আপন বলতে তো আর কেউ রইল না। মেয়েটার তারা তো এখন আশফিয়ার আপন। এই সব কিছুর জন্য মুমিনুল হক নিজেই দায়ী করতে ভাবছে। ওনার জন্য মেয়েটাকে এতিম হতে হলো। দুপুরের উত্তপ্ত রোদের মধ্যে দিয়ে বাড়িতে এসেছে শিষ্য। শেহজাদ ঘেমে নিয়ে একাকার অবস্থা শরীরে। সামনে ইলেকশন, সবকিছু নিয়ে খুব ব্যস্ত সে। আবার আরুর বিয়ের কথাবার্তা চলছে। যদিও আরুকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেই ছেলে পক্ষ দেখেছে তারা বলেছে আরুর ইচ্ছে পড়াশোনা হলে তারা মেয়েটাকে বিয়ের পরে পড়াবে। তাই সবাই রাজি হয়েছে। কালকেই নাকি পাত্রপক্ষের লোকেরা দেখতে আসবে। যদিও বিয়ের ডেট ফাইনাল করেছে মুমিনুল হক আরুকে না জানিয়েই। তারপরও তো তারা আবার দেখতে আসবে। আর মুমিনুল হক বিয়ের ঢেউ তাড়াতাড়ি ফাইনাল করার জন্য বিয়ের ডেট তাড়াতাড়ি ফাইনাল করার কারণ হলো তাদের কোম্পানি আর নিজেদের কোম্পানি একসাথে মিলিয়ে কাজ করলে অনেক লাভ হবে। তাই যখন ছেলের বাবা বিয়ের প্রস্তাব দেয়, এটা ভেবে মুমিনুল হক রাজি হয়ে যায়। শীর্ষ ঘামে ভেজা শরীর থেকে শার্ট খুলতে খুলতে নিজের রুমের দিকে অগ্রসর হয়। আশফিয়া কিচেনে কাজ করছিল। শীর্ষে দুধদার পায়ে হেঁটে যেতে দেখে মেয়েটা আর চোখে একবার তাকায়। সাথে সাথে রাতের কথা স্মরণ হয়। তাই দ্রুত নিজের দৃষ্টি শীর্ষের দিক থেকে সরিয়ে নেয়। যদি আবার এই তাকানোর ফলে বলে মেয়েটা ওর ওপর নজরদারি করে, তারপর আবার রাতের মতো খাবলে ধরে। তাই তো মেয়েটার বুকের মধ্যে ধুক করে ওঠে। ততক্ষণে শীর্ষে নিজের রুমে চলে যায়। চারদিকে রাতের আঁধারে ছেয়ে গেছে। কেমন নির্জন নিস্তব্ধ পরিবেশ। 2 দিন পরেই আরুর বিয়ে। আশফিয়া দেখছিল আরু বালিশে মুখ গুজে অনেক কান্না করে আর কার সাথে যেন ফোনে কথা বলে। আশফিয়া ভেবে পায় না এত পড়ুয়া চুপচাপ মেয়েটা কিভাবে প্রেমের শিকলে বাঁধা পড়েছে। তাও আবার শুকনো কোনো ভালোবাসা না, সেও একজনকে পাগলের মতো ভালোবাসে। সে ভালোবাসা খুব যায় গভীর। আরুকে ফোনে কান্নারত অবস্থায় কথা বলতে দেখে তো আশফিয়া এটাও বুঝলো, কিন্তু আরু তো বাবার সম্মানের কথা চিন্তা করে কাউকে কিছু বলে নাই। যদি বিয়ের ডেট ফিক্স করার আগেই মেয়েটা জানতো ওর অন্য কোথাও বিয়ে ঠিক করা হচ্ছে, তবুও মুমিনুল হককে সে অন্য কাউকে ভালোবাসে জানিয়ে দিত। ভালোবাসার মানুষকে রেখে অন্য কোথাও বিয়ে করা যে কত কষ্টের, যারা এই পরিস্থিতি পড়ে তারাই জানে। তাই তো আরু রাতে অন্ধকারে উন্মাদের ন্যায় কান্না করে। এখন আরু চায় কোনো মতে কেউ যাতে ওদের সম্পর্কের কথা না জানে, কারণ আরু ওর ভাই শীর্ষ শেহজাদের ডান হাত এবং খুব কাছের বন্ধু।
শান্ত আহনাফের ভালোবাসে। যদি ওর ভাই এই কথা জানে হয়তো ওদের বন্ধুত্ব নষ্ট হবে। আর এক জায়গায় কথা দেওয়ার ফলে ওদের ভালোবাসাকে শুকনো বলে ছুঁড়ে ফেলবে। তার থেকে থাকুক না কিছু কথা গোপনে। পুরো বাড়িময় ছিমছাম নীরবতা। আইসফিয়া রাতে কিছু খেয়ে শোয় নাই। তাই তো মেয়েটা খুব খিদে পেয়েছে। খিদের যন্ত্রণায় ঘুম ভেঙে গেছে। তাই গুটি গুটি পা ফেলে কিচেনে এসে একটা প্লেটে খাবার নিয়ে খেতে থাকে। এমন সময় সদর দরজা খুলে শীর্ষ শেহজাদ বাড়ির মধ্যে প্রবেশ করে। শীর্ষের কাছে আলাদা একটা চাবি আছে বাড়িতে প্রবেশ করার। আইসফিয়া সেদিকে ফেলফেল দৃষ্টিতে তাকায় আর মনে মনে প্রশ্ন জাগে, এ লোক তো সবসময় রাতে বাইরে থাকে না। সপ্তাহে ২-১ রাত বাড়িতে কাটালেও বাকি রাতগুলো কোথায় যেন থাকে। আচ্ছা কোথায় থাকে উনি? আশফিয়া মনে আবার এটাও আসলো যারা রাজনৈতিক কাজে আবদ্ধ তাদের অনেকে ভালো আবার অনেকের তো চরিত্রের সমস্যা থাকে। আবার সে এরকম কিছু নয় তো? এই কথাটা ভাবতে আশফিয়া নিজের জিহ্বায় কামড় দেয় আর মনে মনে নিজেকে বকে দেয়। কি সব উল্টাপাল্টা কথা ভাবছিল ও। নির্ঘাত শিষ্য এই কথা শুনতে পেলে মেয়েটাকে জানে মেরে দিত। আর তখনই আশফিয়ার সামনে টেবিলের কাছে এসে দাঁড়ায়। আশফিয়া আর চোখে একবার সেদিকে তাকিয়ে নিজের মতো খেতে থাকে। ভুলে একবার ছেলেটার দিকে তাকায় না। তা থেকে শীর্ষ বিরক্ত হয়ে মেয়েটাকে শুধালাম, চুরি করে খাচ্ছ? কথাটা শোনার সাথে সাথেই আশফিয়া খাবারের প্লেটে হাত থেমে যায়। শীর্ষ কি মেয়েটাকে ডিরেক্ট চোর বলে সম্বোধন করলো? হ্যাঁ তাই তো শুনলো। মেয়েটার সাথে সাথেই আশফিয়ার চোখের কোণে অশ্রু এসে গড়িয়ে পড়ল। পাঠ এখানেই শেষ।